নমস্কার, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই। সবাই জানেন যে আজকে রবীন্দ্র জয়ন্তী। ভাইরাসের ফলে লকডাউন হোক বা অন্য কোনো বিপর্যয়, আজকের দিনে রবীন্দ্রনাথকে স্মরণ না করে কি বাঙালি থাকতে পারে? এই সময়ই তো আমাদের সাহিত্যকে আরও আঁকড়ে ধরতে হবে, সমস্ত বাধা বিপদকে দূরে সরিয়ে রেখে, মৃত্যু ভয়কে দূরে সরিয়ে রেখে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আর রবীন্দ্রনাথ, তিনি তো আমাদের চিন্তায় জীবনের সাথে একেবারে জড়িয়ে আছেন। আমরা এ বিষয়ে খুব বেশি বোদ্ধা নই, তাই জন্য অত গভীরে বা খুব বেশি কিছু হয়তো করতে পারবো না। একটু হালকা মনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং কবিতায় প্রেম এবং ভালোবাসা কত বিভিন্নভাবে ধরা দিয়েছে সেটা একটু ধরার চেষ্টা করব, একটু উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে। তাই আজকে আমরা জীবনের বিভিন্ন ধাপে কীভাবে প্রেম আসে তা রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতার মাধ্যমে দেখব। আমরা অনেকেই ছোট থেকেই কোনো রোম্যান্টিক মানুষের সাহচর্যে এসেছি, তাদের থেকেই হয়তো প্রথম প্রেম সম্পর্কে জেনেছি নিজেরা অনুভব করার আগেও। হয়তো আমাদের কোনো ঠাকুরদা, দাদু, কোনো শিক্ষকের মুখ থেকে, কোনো দাদার মুখ থেকে যে তাদের জীবনে প্রেম কীভাবে এসেছে হয়তো ছোটবেলায় আমরা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু তাদের একটা কথা বলার মধ্যে যে বেদনা, শূন্যতা, হয়তো তা পরিপূর্ণতা পায়নি বা হয়তো পেয়েছে সেই পরিতৃপ্তি অথবা শূন্যতা, সেটা কিছুটা হলেও আমাদের ছুঁয়ে গেছে এবং সেখান থেকেই কিন্তু আমাদের প্রথম প্রেমের সাথে পরিচিতি, যাত্রা শুরু, এবং সেটাও হয়তো রবীন্দ্রনাথের কবিতার মাধ্যমে। এই কবিতাটি তো হয়তো সবাই শুনে থাকবেন। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের পাড়ার ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বোলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, তাহার নামটি রঞ্জনা। এরপর আমরা বড় হয়েছি, আমাদের নিজেদের জীবনেও প্রেম এসে, মানে আমাদের নিষ্পাপ হৃদয়ে হঠাৎ বজ্রপাতের মতো প্রথম প্রেম এসে যেন আছড়ে পড়েছে।
তখন আমাদের মনের মানুষের রূপের বর্ণনা, গুণের বর্ণনার ছটায় আমাদের চোখ অন্ধ হয়ে যায়। তার গুণগান যেন শেষই হতে চায় না। চেনা মানুষকেই হঠাৎ যেন অচেনা লাগে, নতুন লাগে একদম। নাম তার কমলা। দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে। মুখের একপাশের নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের ওপর কোমল চুলগুলি খোঁপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এইভাবে খানিকটা একপেশেভাবেই ভালোবাসাটা শুরু হয়ে যায়। সে জানেও না, সে হয়তো খেয়ালও করেনি, কিন্তু আমরা নিজেদের অজান্তেই তার দিকে ধাবিত হচ্ছি এবং নিজের অজান্তেই তার প্রতি একটা অধিকার বোধ চলে আসছে আমাদের। তার পাশে তখন অন্য কাউকে দেখে যেন তখন আর নিজেদের ভালো লাগছে না, তখন মনে হচ্ছে নিজের জায়গাটা চলে যাচ্ছে। অযৌক্তিক এটা, আমাদের অধিকারের বাইরে, কিন্তু তাও মনে হয় যে তছনছ করে সবাইকে সরিয়ে দিয়ে যদি তার কাছে আমরা পৌঁছে যেতে পারতাম। একদিন ছিল ঠেলাঠেলি ভিড়। কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিয়ে নামিয়ে। কিন্তু অধিকার আর থাকুক আর না থাকুক, মন তো তার দিকে ধেয়ে যায় এবং সেই প্রেমের পেছনে দৌড়তে দৌড়তে মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। এভারেস্টে উঠতেও পিছপা হয় না, হয়তো আকাশ থেকে চাঁদও পেড়ে নিয়ে চলে আসতে চায়, পৃথিবীর এক প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যেতে চায়, কিন্তু সবসময় কি প্রেমের দেখা মেলে? হয়তো অনেক যোজন পথ পাড়ি দেওয়ার পরেও সে অধরাই থেকে যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে কোনো কিছুর মধ্যেই তাকে খুঁজে পাওয়া, তার নামের সাথে অন্য কিছুর মিল পেলে তার কথা মনে পড়া, এবং তাকে আপনি পাচ্ছেন না, তাকে আমরা পাচ্ছি না, তাই জন্য তার জায়গায় অন্য কিছুকে ধরে যেন তার উপস্থিতি অনুভব করা যে হ্যাঁ সে আমার সাথে আছে, আমার পাশে আছে। খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে। সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার। ওদের ছোট্ট বাসা, নাম দিয়েছে মতিয়া। রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে, সামনে বরফের পাহাড়। শোনা গেল আসবে না এবার। ফিরবো মনে করছি, এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা। মোহনলাল,
রোগা মানুষটি, লম্বা, চোখে চশমা, দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায়। সে বললে, তনুকা আমার বোন, কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে। মেয়েটি ছায়ার মতো, দেহ যতটুকু না হলে নয় ততটুকু, যতটা পড়াশোনায় ঝোঁক, আহারে ততটা নয়। ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি। মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া। হায় রে ভাগ্যের খেলা। যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে, একটি জিনিস দেব আপনাকে, যাতে মনে থাকবে আমাদের কথা। একটি ফুলের গাছ। এক উৎপাত, চুপ করে রইলেন। তনুকা বললে, দামি দুর্লভ গাছ, এদেশের মাটিতে অনেক যত্নে বাঁচে। জিজ্ঞেস করলেন, নামটা কি? সে বললে, ক্যামেলিয়া। চমক লাগলো। আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে। হেসে বললেন, ক্যামেলিয়া? সহজে বুঝিয়ে মন মেলে না। তনুকা কি বুঝলে জানি নে, হঠাৎ লজ্জা পেলে, খুশিও হলো। এরপর একদিন হঠাৎই হয়তো চলতে চলতে তার সাথে দেখা হয়ে যায় কোথাও। আমরা তাকে খুঁজিনি হয়তো, কিন্তু হঠাৎই সে সামনে চলে এসেছে। কিন্তু তারপর আমরা জানতে পারি যে তার জীবনে অন্য কেউ আছে, অথবা প্রেমের প্রস্তাব দিতে গিয়ে প্রত্যাখ্যাত হই। কমলা এসেছে মাকে নিয়ে। রোদ উঠবার আগে হিমের ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় শালবাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে। মেঠো ফুলগুলো পায়ে এসে মাথা কুটে, কিন্তু সে কি চেয়ে দেখে? অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে। সেখানে শিশু গাছের তলায় বই পড়ে। আর আমাকে সে যে চিনেছে তা জানলেন আমাকে লক্ষ্য করে না বলেই। একদিন দেখি নদীর ধারে বালির উপর রোদের চড়ি ভাতি। ইচ্ছে হলো গিয়ে বলি, আমাকে দরকার কি নেই কিছুতেই? আমি পারি জল তুলে আনতে নদী থেকে, পারি বন থেকে কাঠ আনতে কেটে, আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালুকও কি মেলে না? দেখলেন দলের মধ্যে একজন যুবক, শার্ট পরা, গায়ে রেশমের বিলিতি জামা, কমলার পাশে পা ছড়িয়ে হাবানা চুরুট খাচ্ছে। আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত জবার পাপড়ি। পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র। মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত, ধরবে না কোথাও। তখনই চলে যেতেন, কিন্তু বাকি আছে একটি কাজ। আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে, পাঠিয়ে দিয়ে তবে ছুটি। সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে। সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল, আর দেখি কুঁড়ি এগুলো কত দূর। সময় হয়েছে আজ। যে আনে আমার রান্নার কাঠ, ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে। তার হাত দিয়ে পাঠাবো শালপাতার পাত্রে। তাঁবুর মধ্যে বসে তখন করছি ডিটেকটিভ গল্প। বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো, বাবু ডেকেছিস কেনে? বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের উপর আলো পড়েছে। সে আবার জিজ্ঞেস করলে, দেখেছিস কেনে? আমি বললেন, এই জন্যেই
তারপরে ফিরে এলেন কলকাতায়, ফিরে এলেন। আবার কখনো কখনো এর উল্টোটাও হয়, দুটি মনের মিলন ঘটে, প্রেম পরিপূর্ণতা লাভ করে, তখন চোখে চোখে কথা শুরু হয়, হয়তো লজ্জায় মুখে কথা ফোটে না। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়ি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়ি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগে মিথ্যা সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, এ কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। ঈশ্বরের ভাই বহি অন্তরের বাকুষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মনে যে ক্রন্দন তুমি। ঈশ্বরের ভাই বহি অন্তরের বাকুষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মরণে যে ক্রন্দন তুমি। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মাল্য যে দংশিছে হায়, তব শয্যা যে কণ্টক শয্যা। মিলন সমুদ্র বিলায়, চির বিচ্ছেদ চর চর মজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়ি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, সুন্দর এসে ফিরে যায়, কার লাগে মিথ্যা সজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই, মুড়ি কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চাই চক্ষু না চাই। আবার অনেক সময় উভয়কে ভালোবেসে সম্পর্ক শুরু করলেও তা পরিণতি পায় না, হয়তো মাঝপথে আমরা আলাদা হয়ে যাই, আমাদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে যাওয়া হয় না, আমরা হয়ে উঠি একে অপরের প্রাক্তন, আমাদের পথ আলাদা হয়ে যায়, আর দেখা হয় না কখনো। হয়তো অনেক দিন পর জীবনের চলার পথে হঠাৎ করে আবার দুজনের দেখা হয়ে যায়। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু।
কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোলো, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেন একা। আমি চললেন একা। প্রেমের রূপ এই কটি গান ও কবিতায়ও ধরা যায় না। কতভাবে যে সে আমাদের জীবনে আসে তার কোনো সীমা পরিসীমা নেই। সীমা নেই রবি ঠাকুরের সৃষ্টিকর্মেরও। তাই আজ আমরা এখানেই ইতি টানব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। বর্তমান পরিস্থিতি সবাই জানেন। ঘরে থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।